নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে লম্বা ছুটিতে পাঠাতে নির্দেশ হাইকোর্টের। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্দীপ ঘোষকে কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ, সন্দীপ ঘোষকে নিয়ে হাইকোর্ট বেশ কিছু রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষ করা যাবে না এই সন্দীপ ঘোষকে। আর ঠিক কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো অনন্যা, তোমাকে প্রথম শব্দের কিছুটা সংশোধন করাই। আদালত কিন্তু সরাসরি ছুটিতে পাঠানোর নির্দেশ দেয়নি। প্রথমে আদালত পরিষ্কার তার আইনজীবীকে বলেছে তিনি যেন সঠিকভাবে একটা অ্যাপ্লিকেশন করেন এবং দীর্ঘ ছুটিতে যান। তিনি ছুটির আবেদন করার পর রাজ্য সরকার যেন তার ছুটি অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করে, এবং গ্রহণ করবার পরে তাকে সে যে ছুটিতে গেল তারপরে তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া না হয় অধ্যক্ষ পদে। এবং আদালতে 3 সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। সেই মামলার শুনানি চলাকালীন তার যদি কোনো বক্তব্য থাকে তিনি হলফনামা দিয়ে আদালতে পেশ করবেন, এবং ততদিন পর্যন্ত তাকে কোনো জায়গায় পোস্টিং দেওয়া যাবে না। তার পোস্টিং সম্পর্কে আদালত সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তিনি আদালতের পরামর্শ মতো ছুটির অ্যাপ্লিকেশন করেছেন, 15 দিনের ছুটি, যেটা তার আইনজীবী সুমন সেনগুপ্ত পরিষ্কারভাবে আদালতের কাছে জানিয়েছেন। আদালত রাজ্য সরকার বা প্রশাসনের কাছে বলেছে যে তার এই ছুটি যেন গ্রহণ করা হয়, এবং সেই ছুটি গ্রহণ করবার পর তার নির্দিষ্ট দিন অতিক্রান্ত হবার পর তাকে যেন অন্য কোথাও আবার ফার্দার পোস্টিং দেওয়া না হয় আদালতের পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত। অর্থাৎ এই সন্দীপ ঘোষের প্রতি আদালতের এই নির্দেশ, এবং সেই নির্দেশ নেওয়ার মূল কারণ হলো কেন আদালত এই নির্দেশ জারি করলেন। পর্যবেক্ষণে আদালত বলছে যে এই আরজি করের মতো প্রতিষ্ঠানের প্রধান ছিলেন এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। সেখানে যে সমস্ত সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতি দায় দায়িত্ব কিন্তু এই সন্দীপ ঘোষের ওপরেই বর্তায়। আরজি করের ভেতরে যখন এই ধরনের খুনের ঘটনা ঘটল, তার প্রেক্ষিতে সন্দীপ ঘোষের উচিত ছিল সঙ্গে সঙ্গে একটি এফআইআর দায়ের করা বা অভিযোগ দায়ের করা, কিন্তু সেক্ষেত্রে তিনি তার সেই দায়িত্ব পালন করেননি। এটা যদি আদালত এই রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে আরও বলেছেন যে তার যে দেহ, সেই দেহ কিন্তু হাসপাতালের মধ্যেই পাওয়া গেছে। অর্থাৎ সেখানে প্রিন্সিপালের কিন্তু একটা দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্ব সে কখনো অস্বীকার করতে পারে না। অর্থাৎ সেক্ষেত্রে কেন পুলিশকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা এফআইআর দায়ের করতে হলো, সেক্ষেত্রে কেন আগে এই প্রিন্সিপাল অভিযোগ দায়ের করলেন না, এইখানেই তার গাফিলতি। এবং হাসপাতালের ভেতরে এই ধরনের এত বড় ঘটনা ঘটে গেল, সেক্ষেত্রে প্রিন্সিপালের কোনো দায়িত্ব নেই। অর্থাৎ প্রিন্সিপাল সেই বিষয়টি খতিয়ে দেখেননি। এমনকি পুলিশ যে তদন্ত করছে সেই তদন্তের ক্ষেত্রে আদালত প্রশ্ন তুলেছে যে কেন এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা তার অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন তাকেও কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে বিভিন্ন 6 জন ডাক্তার থেকে শুরু করে 27 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন হাসপাতালে যারা প্রশাসনিক পদে বসে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। এক্ষেত্রেই কিন্তু আদালত মনে করেছে যে তদন্তের কিছুটা ফাঁক থেকে যাচ্ছে, এবং সেই ফাঁক থেকে যাওয়ার জন্য প্রমাণ লোপাটের সম্ভাবনা থাকতে পারে, এবং সেই প্রমাণ লোপাট যাতে না হয়, নথি যাতে বিকৃত না হয়, সেই কারণের জন্যই আদালত একদম এজলাসের মধ্যে থেকেই সেই কেস ডায়েরি সরাসরি সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছে। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের
নজিরবিহীন ঘটনা। আইনজ্ঞ মহল মনে করছে যে প্রমাণ এবং নথি বিকৃত এবং বিলুপ্ত হবার ভয় কি আশঙ্কা করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই নথি এজলাস থেকেই হস্তান্তর হবে। তবে আজকে শুনানি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই সন্দীপ ঘোষকে নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন এবং তার দায় দায়িত্ব নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের আইনজীবীর কাছে এবং আরজি করের যিনি আইনজীবী ছিলেন তার কাছে। অবশেষে আদালত বলতে বাধ্য হয়েছে এবং তার আইনজীবীকে পরামর্শ দিয়েছে যে তিনি যদি নিজে থেকে ছুটিতে না যান, লম্বা ছুটিতে না যান, তাহলে আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এরপরেই কিন্তু তিনি লম্বা ছুটির অ্যাপ্লিকেশন করেছেন এবং তিনি লম্বা ছুটির আবেদন জানিয়েছেন। পরবর্তীকালে আদালত বলেছেন যে সেই ইনফরমেশন পাবার পরে যে তার সেই আবেদন যেন গ্রহণ করা হয় এবং গ্রহণ করার পর তাকে যেন পরবর্তীকালে সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, তার 15 দিনের ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাকে যেন আবার নতুন করে কোথাও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া না হয়, নতুন করে কোথাও নিয়োগ করা না হয়। পরবর্তীকালে আদালতের শুনানির পর, বিচারের পর আদালতই ঠিক করবেন যে পরবর্তীকালে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে যদি সন্দীপ ঘোষ চান, তিনি আদালতের কাছে হলফনামা দিয়ে তার বক্তব্য রাখতে পারেন। আদালত সেই বিষয়টি বিচার করবে বিবেচনার সাথে। অনন্যা। পীযূষ, আরো একটা বিষয় জানতে চাইবো। আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে এবং হাইকোর্ট থেকে বলা হয়েছে যে প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা ক্ষুব্ধ। হাইকোর্টের আর কি পর্যবেক্ষণ? দেখো, কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ কেস ডায়েরি থেকে, যে এখনো পর্যন্ত কিন্তু কোনো গোপন জবানবন্দি নেওয়া হয়নি। অর্থাৎ ওই ঘটনার সঙ্গে যারা জড়িত বা পরিবারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট বা অন্যান্য যে শুধুমাত্র যে 27 জনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে তার মধ্যে 6 জন ডাক্তারের এই স্টেটমেন্ট দেখে আদালত খুশি নয়। মূল যে এই ঘটনার মূল যে ওই প্রশাসনের প্রধান, ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান, সেই প্রধানকেই জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। অর্থাৎ সেখানেই কিন্তু তদন্ত নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এছাড়াও ওইখানে যে ছাত্ররা বিক্ষোভ করছে, ডাক্তাররা বিক্ষোভ করছেন এবং সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের প্রধানকে কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না। কি করে এই ঘটনা ঘটলো, কেন ওখানে সিসিটিভি একটা ছিল, কেন সিসিটিভিতে মুড়ে ফেলা হয়নি, কি ছিল নিরাপত্তা, এটা তো প্রাথমিকভাবে ওই প্রতিষ্ঠানের যারা প্রশাসনিক পদে রয়েছেন তারাই তো ভালো বলতে পারবেন। কেন সেই ব্যবস্থা করা হয়নি, কাদেরকেই জিজ্ঞাসাবাদ না করে পুলিশ তদন্ত করছে এবং সেই তদন্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিকটিম, তার নাম প্রকাশিত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেই কিন্তু আদালত ক্ষুব্ধ হন এবং আদালত পরিষ্কার জানান যে এটাই কিন্তু তদন্তের যে গাফিলতি এবং তদন্তের যে ল্যাক, সেটা কিন্তু পরিষ্কারভাবে উপলব্ধি করা যাচ্ছে। সেই কারণের জন্যই এর আগের বহু ঘটনা আদালতের কাছে তুলে ধরা হয়। বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলা, এছাড়াও কামধুনি সহ অন্যান্য মামলার উদাহরণ তুলে ধরা হয়। সেক্ষেত্রে আদালত মনে করছেন এই মামলাটি সম্পূর্ণ ডিফারেন্ট মামলা এবং এই মামলাটি সম্পূর্ণ অন্য ধরনের মামলা। এই মামলা এবং এই ঘটনা জনমানসে যে প্রভাব পড়েছে, দেশে যে প্রভাব পড়েছে, সেক্ষেত্রে ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আদালতের রায়ের পরেই নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনার। হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ, সিবিআইকে তদন্তভার দেওয়া নিয়েও আলোচনা হয় নবান্নের এই বৈঠকে। এমনই খবর নবান্নের সূত্রে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার, তাদের সঙ্গে বৈঠক হয়েছে নবান্নে। কলকাতা হাইকোর্টের এই রায়ের পরেই এই বৈঠক হয়েছে আজ নবান্নে। আদালতের রায়ের পরেই নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই বৈঠকে। ইতিমধ্যেই হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে নবান্নের এই বৈঠকে। সিবিআইকে তদন্তভার দেওয়া নিয়েও আলোচনা হয়েছে নবান্নে, এমনই জানা যাচ্ছে সূত্র মারফত।
বৈঠকে মুখ্যমন্ত্রী ও কলকাতা পুলিশ কমিশনার তারা ছিলেন। নবান্নে এই বৈঠক হয়েছে। হাইকোর্টের রায়ের পরই এই বৈঠক নবান্নে। হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের এই বৈঠকে। অন্যদিকে সিবিআইকে তদন্তভার দেওয়া নিয়েও আলোচনা করা হয়েছে এই বৈঠকে। সংস্কৃতি মঞ্চের তরফে আজ অপর্ণা সেন তারা আরজি করের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সেখানে ইতিমধ্যেই বিক্ষোভ হচ্ছিল। আরজি করের সেই ছবি আপনারা দেখেছেন। অপর্ণা সেন তিনি উপস্থিত ছিলেন সংস্কৃতি মঞ্চের তরফে বেশ আরো কিছু লোকজন। তারা কিন্তু একটাই দাবি জানিয়েছেন যে তদন্ত করাতে হবে, উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে সংস্কৃতি মঞ্চের তরফে এই মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মিছিলে অংশ নিয়েছেন অপর্ণা সেন। আরজি কর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা এবং তারপর সেখানেই কর্মসূচি করছেন তারা, বিক্ষোভ দেখাচ্ছিলেন। তো সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এই সংস্কৃতি মঞ্চ। দায় নিতে হবে সরকারকেই, এমনই বলেছেন অপর্ণা সেন। এই ঘটনার দায় নিতে হবে সরকারকে। আরজি কর কাণ্ডের পথে বুদ্ধিজীবীরা, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকে আরজি কর মেডিকেল কলেজে অপর্ণা সেন তিনি ঠিক কি বলেছেন আজ? যে এই ঘটনার দায় কখনোই রাজ্য সরকার এড়াতে পারে না, রাজ্য সরকারকে এই দায় নিতে হবে এবং তিনি কিন্তু যেটা বলেছেন যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন এবং বলেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের হাসপাতালে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত, কারণ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে, সেই জায়গাতে সরকারের এটা ভাবা উচিত। এছাড়াও যেভাবে অতি দ্রুত তার দেহ সৎকাজ করা হয়েছে এবং আরজি কর হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়েছে, তা নিয়েও বেশ কিছু প্রশ্ন তিনি তুলেছেন। তবে আজকে যে মিছিল হয়েছিল আজকে আরজি কর হাসপাতাল পর্যন্ত, যেটা শ্যামবাজার থেকে শুরু হয়েছিল, সেই মিছিলে তিনি অংশগ্রহণ করেননি, কিন্তু আরজি করের হাসপাতালের গেট থেকে তিনি মিছিলে অংশগ্রহণ করেন এবং ভেতরে প্রবেশ করেন, ছাত্রছাত্রীদের নৈতিক সমর্থন জানান এবং তাদের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। এবং সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নাগরিক সমাজের পক্ষ থেকে যেমন কিন্তু এখানে যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তোলার জন্য তারা আবেদন করেছেন, তেমনি কিন্তু আজকে অপর্ণা সেন কিন্তু এই যে কর্মবিরতি চলছে এবং রোগীদের যে হয়রানি হচ্ছে তা নিয়ে কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পাশে রয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু পক্ষান্তরে সাপোর্ট করছেন যেভাবে কর্মবিরতি চলছে বা যে আন্দোলন চলছে। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অপর্ণা সেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কি হলো কি? আরে কি হয়েছে? আরে অডিও কোথায়? চলো না, জায়গাটা দাও ভাই। আরে নড়ো না তুমি, দৌড় ভাই, কি করছো বলো তো? তুমি বসো না, না নিলে দুটো স্টিল করে তুমি দাঁড়িয়ে গেলে। স্টিল করে দাঁড়ালাম, তাহলে দেখো তুমি কিছু একটা দেখ পেছনে। চুপ করুন, তুই চাপটা কম না, এভাবে চাপ দিলে পড়ে যাবে। দাবি করেছে জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। আরজি করের আন্দোলনের আজ রাজ্য জুড়ে সরকারি মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। কোথাও কোথাও ব্যাহত পরিষেবা, কোথাও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থেকেও কর্মবিরতি প্রত্যাহারের আবেদন হাসপাতালের সুপারদের। কর্মবিরতির জেরে চরম দুর্ভোগে রোগী ও রোগীর আত্মীয়রা।
আরজিকর কাণ্ডে আন্দোলনের চতুর্থ দিন। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগের চিকিৎসা পরিষেবা ব্যাহত। চূড়ান্ত দুর্ভোগে রোগী ও তাদের পরিবার। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালেও কর্মবিরতির ডাক দেন চিকিৎসক এবং নার্স সংগঠন। আধ ঘন্টার কর্মবিরতির পাশাপাশি একটি মৌন মিছিল করা হয় ওই এলাকায়। ডোমকল হাসপাতাল চত্বর থেকে ডোমকল হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল হয়। চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও প্রতিবাদে সামিল। রোগীদের চাপে ফের খুলে দেওয়া হলো আউটডোর বিভাগ। টিকিট দেওয়া ফের শুরু হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে বহু মানুষ ফিরে গিয়েছেন, অন্যদিকে অনেক বেড ফাঁকা। অনেক রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, অনেকে বাধ্য হয়ে চলে যাচ্ছেন হাসপাতাল ছেড়ে। আরজিকর কাণ্ডে কর্মবিরতির জেরে আউটডোর বিভাগ টিকিট দেওয়া হঠাৎই বন্ধ করে দেয়। এই ঘটনায় চরম বিপাকে পড়েন আউটডোরে রোগী ও রোগীর আত্মীয়রা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং হাসপাতাল সুপারের। অবিলম্বে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অমিত কুমার না বলেন, হাসপাতালের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত আলো থেকে আরও অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি নিরাপত্তারক্ষীও বাড়ানো হয়েছে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি 4 দিনে পড়ল। আউটডোর বন্ধ, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু। হয়রানি রোগী ও তাদের পরিবার। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আন্দোলনকারীদের কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছে। রামপুরহাট মহকুমা শাসকও জানিয়েছেন কর্মবিরতি থেকে সরে আসার, তবুও অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। দুর্গাপুর সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এবং মেডিকেল পড়ুয়ারা প্রতিবাদে নামেন। দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি 4 দিনে পড়ল। দুর্ভোগে রোগী ও তাদের পরিজন। জামালপুর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি 11টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। জামালপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কর্মরত নার্স জুনিয়র ডাক্তাররা একযোগে কর্মবিরতিতে। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা কর্মবিরতিতে। তাদের দাবি, অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে, পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বসিরহাট স্বাস্থ্য জেলায় 1 ঘন্টা কর্মবিরতির ডাক নার্স ও চিকিৎসকদের। সুন্দরবনের 10টি ব্লকের প্রায় 30 লক্ষ মানুষ এই স্বাস্থ্য হাসপাতালের ওপরে নির্ভরশীল। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সমস্ত বিভাগে পরিষেবা বন্ধ রেখে 1 ঘন্টার জন্য কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছে। আরজিকরের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে বিচার চায় কালো ব্যাজ পরে আন্দোলনে পড়ুয়ারা। তাদের পাশে থেকে মেডিকেল কলেজের শিক্ষকরাও পেন ডাউন রেখেছেন, তবে এমার্জেন্সি ও আউটডোর খোলা রয়েছে। আরজিকরের ঘটনায় ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলকাতা টিভি। আইনমতো অভিযুক্তের জামিন হওয়াটা স্বাভাবিক, জেল হেফাজত ব্যতিক্রম। এমনকি ইউএপির মতো বিশেষ আইনের ক্ষেত্রেও মন্তব্য সুপ্রিম কোর্টের নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে সম্পত্তি ভাড়া দেওয়ায় অভিযুক্তকে জামিন মঞ্জুর করতে গিয়ে মত সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির। জামিন মঞ্জুরিতে আদালতে দ্বিধা থাকা অনুচিত। তদন্তকারীর বক্তব্য অত্যন্ত গুরুতর হতেই পারে, কিন্তু আইন অনুসারে অভিযুক্তকে জামিন দেওয়ার বিষয়টি আদালতকে বিবেচনা করতেই হবে। এমনকি বিশেষ যেসব ফৌজদারি আইন রয়েছে সেক্ষেত্রেও তা প্রযোজ্য। যদি আদালত জামিন দিতে অস্বীকার করতে থাকে, সেক্ষেত্রে নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার ভঙ্গের ঘটনা ঘটতেই থাকবে। রায় মত আদালতের। বিহারে প্রধানমন্ত্রীর সফরে বিঘ্ন ঘটানোর অভিযোগ জালালউদ্দিন খান ও আরও এক অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশি অভিযানে তার ভাড়া দেওয়া বাড়ি থেকে সম্পর্কিত নথি উদ্ধার। তার বাড়ির একতলাটি পিএফআই প্রশিক্ষণ চলার জন্য ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে। যে প্রশিক্ষণে অংশ নিয়েছিল বিহারের বাইরে থেকে আসা লোকজন। সিমির প্রাক্তন সদস্যের সেখানে একজোট করার বৃহত্তর পরিকল্পনাও ছিল। এনআইএ আদালতে জালালউদ্দিনের জামিনের আবেদন নাকচ। যাবতীয় তদন্তের নথি পর্যালোচনা করে হাইকোর্টেও সেই রায় বহাল। একই অপরাধ ফের সংগঠিত হওয়ার আশঙ্কা আদালতের, কিন্তু সুপ্রিম কোর্টে বদলে গেল সেই রায়। কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।